অত্যাধুনিক অস্ত্র হাতে একজন কর্মকর্তা পাখির মতো একের পর এক গুলি করে মানুষ মারছেন তিনি। নিজের দেশের জনগণের উপর এভাবে গুলি চালাতে তার মধ্যে কোনো অপরাধবোধ কাজ করছে না। সাইকোপ্যাথের মতো ব্লাড শেড প্যাথ তৈরি করতে করতে তিনি অলিগলিতে গুলি চালাচ্ছেন। যেদিকে রাইফেল তাক করছেন সেদিকেই লাশ পড়ছে। এই মানুষটির নাম লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল ইসলাম। একসময় যার নির্দেশে রাজধানীর রাজপথ রক্তে ভেসে গিয়েছিল, যার এক ইশারায় ঝরে গিয়েছিল 23টি তাজা প্রাণ, সেই রেদওয়ানুল ইসলাম সহ 15 জন সেনা কর্মকর্তা আজ কোথায় আছেন, কেমন আছেন, কি খাচ্ছেন? দামি এসি প্রিজন ভ্যানে চড়ে আদালতে আসলেও তাদের শেষ পরিণতি কি? আজ আমরা সেই লোমহর্ষক অধ্যায়ের বর্তমান চিত্র তুলে ধরব, জানাবো সেসব কর্মকর্তাদের কারাবাসের আদ্যপান্ত। তাই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন শেষ পর্যন্ত। ঢাকা সেনানিবাসের বাসা রোডে অবস্থিত একটি 3 তলা ভবন। বাইরে থেকে দেখতে সাধারণ মনে হলেও এটি এখন বাংলাদেশের ইতিহাসের অন্যতম আলোচিত একটি স্থান। এটিকে ঘোষণা করা হয়েছে সাব জেল বা বিশেষ কারাগার হিসেবে। এখানেই রাখা হয়েছে আওয়ামী লীগ শাসনামলে সংগঠিত গুম, খুন এবং মানবতা বিরোধী অপরাধের 3টি মামলায় অভিযুক্ত 15 জন সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তাকে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে গ্রেফতারি পরোয়ানা জারির পর এই কর্মকর্তাদের প্রথমে সেনা হেফাজতে নেওয়া হয়। পরবর্তীতে বুধবার আদালতে হাজির করা হলে ট্রাইব্যুনাল তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালতের আদেশের পর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সবুজ রঙের শীতাতপ নিয়ন্ত্রিত প্রিজন ভ্যানে করে তাদের এই সাব জেলে নিয়ে যাওয়া হয়। এই সাব জেলটি এখন সম্পূর্ণভাবে কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন যুগান্তরকে জানিয়েছেন, 15 জন সেনা কর্মকর্তা সেনানিবাসের বাসা রোডের এই সাব জেলেই থাকবেন। তাদের দেখভালের সমস্ত দায়িত্ব কারা অধিদপ্তরের। ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার এবং জেলার সার্বক্ষণিক এই সাব জেলটির তদারকি করবেন। নিরাপত্তার জন্য মোট 35 জনকে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়াও সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য একজন ডেপুটি জেলারকে ডিউটি অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, যার নেতৃত্বে থাকবেন আরও 3 জন ডেপুটি জেলার। তারা শিফট অনুযায়ী দায়িত্ব পালন করবেন। তবে এই ডেপুটি জেলাররা স্থায়ী কেউ নন, কিছুদিন পর পর তাদের পরিবর্তন করা হবে। বন্দীদের জীবনযাত্রা ও সুযোগ সুবিধা। এখন প্রশ্ন হলো, কেমন কাটছে এই কর্মকর্তাদের দিন, কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন তারা? কারা সূত্র জানিয়েছে, সাবজেলটি একটি 3 তলা ভবন, যেখানে মোট 16টি কক্ষ রয়েছে। প্রতিটি কক্ষে একজন করে বন্দীকে রাখার ব্যবস্থা আছে, অর্থাৎ প্রত্যেকেই আলাদা আলাদা কক্ষে থাকছেন। কারাবিধি অনুযায়ী ডিভিশন প্রাপ্ত বন্দীরা যে ধরনের সুযোগ সুবিধা পান, তারাও ঠিক সেই সুবিধাই পাচ্ছেন। তাদের প্রতিটি রুমে থাকছে একটি বিছানা, একটি চেয়ার, একটি টেবিল, পড়ার জন্য একটি পত্রিকা এবং একটি ফ্যান। তাদের জন্য চা পানের ব্যবস্থাও রাখা হয়েছে। বাইরে থেকে কোনো খাবার আনা বা তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ সবকিছুই কঠোরভাবে কারা বিধি মেনে করতে হচ্ছে। খাবারের মেনু। বন্দী কর্মকর্তাদের জন্য 3 বেলা খাবারের ব্যবস্থা করেছে কারা কর্তৃপক্ষ। খাবারের মেনুতে যা থাকছে, সকালবেলায় রুটি এবং সবজি, দুপুরে ডাল, ভাত, সবজি এবং মাছ অথবা মাংস, রাতে মাছ অথবা মাংস এবং সবজি। অর্থাৎ সাধারণ কয়েদিদের মতোই তাদের খাবার সরবরাহ করা হচ্ছে কারাগার থেকে। কিন্তু যাদের জন্য আজ এত আয়োজন, এত নিরাপত্তা, তাদের অতীত কতটা ভয়ঙ্কর ছিল। চলুন ফিরে যাই সেই রক্তাক্ত জুলাই আগস্ট মাসে। 2024 সালের জুলাই ও আগস্ট মাসে বাংলাদেশে ঘটে যাওয়া গণহত্যা ছিল দেশের সাম্প্রতিক ইতিহাসের এক নির্মম ও নৃশংস অধ্যায়। কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলন এক পর্যায়ে রূপ নেয় গণ অভ্যুত্থানে। এই আন্দোলনের কেন্দ্রবিন্দুতে ছিলেন লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল ইসলাম এবং তার নেতৃত্বে থাকা বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবির একটি অংশ। 19 জুলাই ঢাকা রামপুরা ও বনশ্রী এলাকায় আন্দোলনরত ছাত্র জনতার উপর চালানো হত্যাযজ্ঞে অন্তত 23 জন শহীদ হন, যাদের বেশিরভাগই বিজিবির গুলিতে প্রাণ হারান। প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ভিডিও ফুটেজ, ছবি এবং বর্ণনা অনুযায়ী এই গণহত্যার নেতৃত্বে ছিলেন স্বয়ং রেদওয়ানুল ইসলাম। তাকে রাইফেল হাতে সরাসরি গুলি চালাতে দেখা গেছে। এই অভিযানে বিজিবি ব্যবহার করেছিল টাইপ 56 অ্যাসাল্ট রাইফেল, যা সাধারণত যুদ্ধের ময়দানে ব্যবহার করা হয়, কোনো গণজমায়েত বা বিক্ষোভ দমনের জন্য নয়। ফুটেজে দেখা যায় লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল নিজে তার অস্ত্র দিয়ে গুলি করছেন এবং তার নির্দেশে বিজিবি সদস্যরাও নির্বিচারে গুলি চালাচ্ছে। এই নৃশংসতার পর যখন সমালোচনা শুরু হয়, তখন বিজিবি এক অদ্ভুত ব্যাখ্যা দেয়।
তারা দাবি করে যে এই প্রতিবেদন একপেশে এবং উদ্দেশ্য প্রণোদিত। তারা বলে ভিডিও ফুটেজটি কোনো বহুতল ভবন থেকে ধারণ করা হয়েছে এবং কে বা কারা এই গুলি চালিয়েছে তা স্পষ্ট নয়। এমনকি তারা এও ইঙ্গিত দেয় যে ছাদ থেকে অন্য কেউ গুলি চালাতে পারে। কিন্তু টেক গ্লোবাল ইনস্টিটিউটের 200টিরও বেশি ছবি এবং ভিডিও ফুটেজ বিশ্লেষণে স্পষ্ট দেখা যায় যে সেদিন বিজিবি সদস্যরাই গুলি চালিয়েছিল। গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিলে এই মানবতা বিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া শুরু হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে 15 জন সেনা কর্মকর্তা সহ মোট 32 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। এরপরই তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়। আদালতে আনার সময় তাদের চেহারায় ছিল না কোনো অনুশোচনার ছাপ। সাধারণ পোশাকে দামি প্রিজন ভ্যানে করে আদালতে আসেন তারা, যেন কিছুই ঘটেনি। আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং মামলার পরবর্তী শুনানির জন্য 20 নভেম্বর দিন ধার্য করা হয়। কারা কর্তৃপক্ষের এআইজি মোহাম্মদ জান্নাতুল ফরহাদ জানান, বুধবার আমরা আসামিদের পুলিশের কাছ থেকে বুঝে পেয়েছি। আসামিরা এখন আমাদের অধীনে সাব জেলে আছেন। পরবর্তী সময়ে যখন তাদের আদালতে হাজিরা থাকবে তখন পুলিশ হেফাজতে আদালতে নেওয়া হবে এবং ফের আমাদের কাছেই বুঝিয়ে দেয়া হবে। তিনি আরও বলেন, কারা বিধি অনুযায়ী তাদের খাওয়া দাওয়া সহ সব ধরনের ব্যবস্থা কারা কর্তৃপক্ষই করছে। জুলাই আগস্টের এই গণহত্যা শুধু দেশের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, এটি আন্তর্জাতিক মহলেও ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। জাতিসংঘ, বিভিন্ন মানবাধিকার সংস্থা এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকরা এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা বাংলাদেশের সরকারের উপর চাপ সৃষ্টি করছে যাতে দোষীদের শনাক্ত করে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করা হয়। এই মামলাটি এখন বাংলাদেশের জন্য একটি অগ্নি পরীক্ষা। এই রায়ের উপর নির্ভর করছে দেশের বিচার ব্যবস্থা, আইনের শাসন এবং মানবাধিকার পরিস্থিতির ভবিষ্যৎ। যদি বিচার প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তবে এটি দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর উপর জনগণের আস্থা ফিরিয়ে আনবে এবং একটি ঐতিহাসিক দৃষ্টান্ত স্থাপন করবে। আর যদি রাজনৈতিক প্রভাব বা অন্য কোনো কারণে বিচার ব্যাহত হয় তবে এটি দেশে আরও অস্থিতিশীলতা ও বিভাজন তৈরি করতে পারে। এই ঘটনা আমাদের সবাইকে মনে করিয়ে দেয় যে রাষ্ট্রীয় ক্ষমতার ব্যবহার কতটা দায়িত্বশীলতার সাথে করা উচিত। সাধারণ মানুষের নিরাপত্তা, সুষ্ঠু বিচার এবং মানবাধিকার নিশ্চিত করাই একটি রাষ্ট্রের মূল দায়িত্ব। লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল ইসলাম এবং তার সহযোগীদের এই মামলা কোন দিকে গড়ায় তা হয়তো সময়ই বলে দেবে, কিন্তু একটি বিষয় স্পষ্ট, ইতিহাসের এই কালো অধ্যায়ের বিচার নিশ্চিত করা না গেলে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের ক্ষমা করবে না। ভুক্তভোগী পরিবারগুলো তাকিয়ে আছে ন্যায় বিচারের দিকে, আমরাও তাকিয়ে রইলাম সে আশায়। এ বিষয়ে আপনার মতামত কি কমেন্ট করে আমাদের জানান। আরও এমন গভীর বিশ্লেষণধর্মী প্রতিবেদনের জন্য গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং গল্প নিউজের অন্যান্য ভিডিওগুলো দেখুন। ধন্যবাদ।